বাংলার রাজনীতিতে এখন একাধিক প্রশ্ন এবং সেই সমস্ত প্রশ্নের কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে যে দল, তার নাম সদ্য হেরে যাওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। প্রথম প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তার দলের ওপর কর্তৃত্ব হারাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে জোড়া ফুল সিম্বল ছিল সেটা কি আলটিমেটলি থাকবে না? এবং তৃণমূল ভেঙে যে নতুন তৃণমূল তৈরি হচ্ছে, সেই তৃণমূলই কি আসলে বিরোধী দল হতে চলেছে? নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজকে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন রানা সেনগুপ্ত। বাবা, প্রথমে তোমাকে আমি জিজ্ঞেস করবো যে এই ওভারঅল সিচুয়েশনটা, তাতে কি মনে হচ্ছে যে তৃণমূল কার্যত বাংলা থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে? আমি মনে করি না যে তৃণমূল কার্যত বাংলা থেকে মুছে যাবে। এই যে ব্যাপারটা, এই যে আজকে যে তৃণমূলটাকে ভেঙে নব তৃণমূল, কার্যত এটা ব্র্যাকেটে এদের সঙ্গে একটা থাকবে একটা শব্দ, তার নাম হচ্ছে প্রতারক তৃণমূল বা গদ্দার তৃণমূল। তার কারণ হচ্ছে এরা প্রত্যেকে মানুষ যে জিতেছে। অভিযোগটা করছেন আর কি। হ্যাঁ, শুধু মানুষ নয়, এটা প্রত্যেকেরই অভিযোগ। মানে রাজনীতি সচেতন প্রত্যেক লোকেই বলেন বা মনে করেন। এমনকি শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, এই বিখ্যাত সাহিত্যিক, যে যে লোক দল ছাড়ে বা যে দলটাকে সে নিজের মতন করে করে নিতে চায়, তাহলে তার উচিত নতুনভাবে ভোটে দাঁড়িয়ে মানুষের রায় নেওয়া। তার কারণ হচ্ছে এরা প্রত্যেকে তৃণমূলের প্রতীকে, ঘাসফুল প্রতীকে জিতেছে। এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তাদের প্রচার চালিয়েছে, যে কজন জিতেছে। এমনকি ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এটা প্রত্যেকেই জানে। আমরা সবাই জানি যে ওই দলে একটি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, পোস্টটির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার মানে সোজা কথা, তাকে ভাঙিয়ে নির্বাচিত হয়ে এই যে ৬২ জন বা ৫৯ জন বা ৬০ জন, এই যে সংখ্যাটা এখনো পরিষ্কার নয়। না, ওটা ৫৮ জন বেসিক্যালি, আর দুজন যেহেতু সাসপেন্ডেড সেই কারণে ৬০ জন বলা হচ্ছে। তো সেই হিসেবে যে এই যে যারা একটা নতুন তৃণমূল করার চেষ্টা করলেন, কার্যত দেখা যাচ্ছে যে তারা কিন্তু সামনে রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারা বলছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কিন্তু হিম্মত হয়নি বলা যে না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের দলে রাখছি না। এই অবস্থাটা মমতার কাছে নিশ্চয়ই চ্যালেঞ্জিং। মমতার সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত একটা করেছেন, তৃণমূলের যাবতীয় যত কমিটি ছিল সব কটা কমিটি ভেঙে দিয়েছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এখন সর্বভারতীয় সভাপতি নন তৃণমূলের, তিনি শুধুমাত্র একজন সদস্য। এই পরিস্থিতিতে মমতার কাছে এটা নিঃসন্দেহে একটা বড় মানে ধাক্কা, বড় সেটব্যাক। তবে আমি যেটা মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই কোয়ালিটি আছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় সেই উঁচু দরের রাজনীতিক কিনা, যাকে আমরা ইতিহাসে অগ্রগণ্য স্থান রাখতে পারি, যেমন ইন্দিরা গান্ধীকে আমরা রাখি। ইন্দিরা গান্ধী কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তারপরে দেখা গেল ১৯৭২ সালে গিয়ে একটা আদালত একটা রায় দিল, এলাহাবাদ আদালত রায় দিল ইন্দিরা গান্ধীর নির্বাচন অবৈধ। ইন্দিরা গান্ধী সেই রায় না মেনে এবং তাকে ৬ বছরের জন্য নির্বাচনে দাঁড়াতে পারবেন না বলে ঘোষণা করে দিল। ইন্দিরা গান্ধীর পক্ষে আর কোনো রাস্তা খোলা ছিল না। ইন্দিরা গান্ধী সরাসরি সেই রায়কে অমান্য করলেন এবং তিনি জরুরি অবস্থা জারি করলেন। জরুরি অবস্থা মানে চললো প্রায় ৭২ সাল পর্যন্ত। সেই ৭২-এর ৭৫ পর্যন্ত, ৭২ থেকে ৭৫, তারপরে ইলেকশন যেটা হলো ৭৭ সালে, যে ইলেকশনটা হলো অ্যাকচুয়ালি, তাতে ইন্দিরা গান্ধী দেখা গেল ভয়ঙ্কর ভাবে হেরে গেলেন। জনতা দলের কাছে কংগ্রেস জাতাভাবে হারলো। ইন্দিরা গান্ধী হারলেন এবং শুধু তাই নয়, তার যত ঘনিষ্ঠ লোকজন ছিল সবাই হারলেন। দেখা গেল যে কংগ্রেস এই হারের জন্য ইন্দিরা গান্ধীকেও দায়ী করতে শুরু করেছে। মানে আমি একটা জাস্ট, আমি তখন নেহাতি কিশোর আর কি। আমি তখন বর্ধমানের একটি জায়গায় দাঁড়িয়ে দেখেছিলাম যে ওখানে যে মানে কংগ্রেসের যে প্রার্থী ছিলেন, মানে পরাজিত হয়েছিলেন যিনি, তিনিও এমনকি মানে পথসভা করে দায়ী করছেন ইন্দিরা গান্ধীর জন্য দায়ী। তো ইন্দিরা গান্ধীকে কিন্তু দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো, মমতাকে দল থেকে বহিষ্কার করা হয়নি, ইন্দিরা গান্ধীকে কিন্তু কংগ্রেস থেকে বহিষ্কার করে দেওয়া হলো। ইন্দিরা গান্ধী খুললেন কংগ্রেস আই, অর্থাৎ কংগ্রেস ইন্দিরা কংগ্রেস খুললেন। তার পাশে তখন প্রণব মুখোপাধ্যায়ের মতন কিছু মানে দ্বিতীয় সারির নেতা। প্রণব মুখোপাধ্যায় তখন যে খুব বড় কিছু করতে পেরেছিলেন তা নয়। এই অবস্থা থেকে কিন্তু ইন্দিরা গান্ধী ধীরে ধীরে ফিরে এলেন। উনি চিকমাগালুরে জিতলেন উপনির্বাচনে, তাকে আবার তাকে এই সাংসদ পদ বাতিল করে দেওয়া হলো। ইন্দিরা গান্ধী কিন্তু তা সত্ত্বেও নানান ভাবে তিনি মানুষের কাছে গেলেন। এমন একটা জায়গা হলো যে উড়িষ্যায় একটা গণহত্যা হলো, সেইখানে ইন্দিরা গান্ধী পৌঁছে গেলেন খুব কষ্ট করে। প্রথমে গাড়িতে গেলেন, গাড়ির থেকে জিপে উঠলেন,
জিপ থেকে ট্রাক্টরে উঠলেন, দেখা গেল ট্রাক্টর তাকে নদী পার করতে পারছে না, উনি হাতির পিঠে চেপে গেলেন, ওই জায়গায় স্পটে পৌঁছলেন। পরবর্তীকালে 1980 সালে জনতা দলের বিরুদ্ধে কংগ্রেসের যে লড়াই হলো, তার আগে অবশ্য জনতা দল প্রায় স্প্লিট আপ করে গেছিল, তাতে কিন্তু 2/3 মেজরিটি নিয়ে ইন্দিরা গান্ধী ফিরে এলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদি সেই কোয়ালিটি থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন ফিরে। কিন্তু এখানে তোমার মনে হচ্ছে না যে বয়সটা একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে? মানে ইন্দিরা গান্ধী তখন তো আর না, ইন্দিরা গান্ধীর বয়সও তখন যথেষ্ট ছিল। ইন্দিরা গান্ধীর বয়স তখনও বেশ ভালোই ছিল, যে খুব যে তরুণী ছিলেন তিনি তা কিন্তু নয়। আচ্ছা, কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা 71-এর সঙ্গে কি সেই আপনার মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন 71 বছর বয়স প্রায়, তো মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটু বোধহয় বেশি হবে, 73-74 হবে না। তো এখন ব্যাপার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন অত্যন্ত লড়াকু নেত্রী। আমরা তাকে দেখেছি, যদিও সেটা তার যৌবন কাল ছিল, তার অল্প বয়স ছিল। এবারে তিনি যেটা এই যে ওই ওয়াই চ্যানেলে যেটা করলেন, ধর্মতলা ওয়াই চ্যানেলে, তাতে শুভেন্দু অধিকারী বিদ্রুপ করলেন যে 200 সাংবাদিক গিয়েছিল আর 150 লোক গিয়েছিল, কিন্তু আমরা যেটা ফলতার নির্বাচনের মতো ফলাফল। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা কিন্তু ওখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ পৌঁছেছিলেন যারা কোনো রাজনীতি করেন না। আচ্ছা, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট মমতার পক্ষে। মমতাকে ওখানে দেওয়া হয়নি, ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়নি, নানাভাবে তাকে ব্যতিব্যস্ত করা হয়েছে। এবং এই যে আরেকটা রাস্তা, এই যে আজকে তৃণমূল থেকে 60 জন এমএলএ কে সরিয়ে নেওয়া হলো, মমতা অভিযোগ করছেন যেটা বিজেপি টাকা খাইয়ে করছে, এবং কার্যত দেখা যাচ্ছে যেটা এটা হচ্ছে একটা মহারাষ্ট্রের মডেল আমাদের রাজ্যে অনুসৃত হলো। এর আগে বুলডোজার মডেল আমরা দেখেছি, যেখানে যে কোনো অবৈধ নির্মাণ, যেখানে কোনো হকার বসছে তাদের তুলে দেয়া, এটা আমরা দেখেছি। তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে আজকে মহারাষ্ট্র মডেলটা এখানে ইমপ্লিমেন্টেড হলো। এই মহারাষ্ট্র মডেলের পরে কিন্তু শিবসেনার যিনি উদ্ধব ঠাকরে ছিলেন, তিনি কিন্তু খুব একটা বিরাট কিছু করে উঠতে পারেননি আজ পর্যন্ত। আবার অনেক রকমের ব্যাপার আছে, যে যদি আমরা ধরে নিই এটা, ইন্দিরা গান্ধীর মতন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানুষের কাছে পৌঁছতে পারেন, যদিও তাকে পৌঁছতে না দেওয়ার সব রকম ভাবে চেষ্টা করা হবে। এই যে 62 জন প্রতারক তৃণমূল তৈরি হলো, তারাই সব থেকে বেশি লড়াই করবে মনে হয়। বিজেপি তো তাদের পিছন থেকে সাপোর্ট দেবেই। এই প্রথম একটা জিনিস ঘটনা ঘটলো, যে সরকার পক্ষ ঠিক করে দিল বিরোধী দলনেতা কে হবে বা বিরোধী দল কোনটা হবে। মধ্যে যে ব্যাপারগুলো আসছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। যদি এই রকম ব্যাপার হয়ে থাকে যে একটা সরকার পক্ষের বিরোধী দল সে হচ্ছে সরকারের দিকে, তাহলে রাজ্যের মানুষের মানে যে দুঃখ দুর্দশার কথা বা সরকারি যে সমস্ত অন্যায় অবিচারের কথা, তার বিরুদ্ধে প্রতিবাদটা কোথায় হবে? তারা রাস্তায় করতে হবে। রাস্তায় কে করবে? ঋতব্রতর পক্ষে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু এটা করা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। রাস্তায় একমাত্র করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। তোমার কি কোথাও মনে হচ্ছে বাবা যে মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি ইতিহাসের পুনরাবৃত্তি দেখলেন? মানে ধরো 97 সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন এবং একসঙ্গে এক ঝাঁক কংগ্রেস নেতা যারা মমতাকে অনুসরণ করেছিলেন, 98 জানুয়ারিতে দল খুললেন, সেই দল আস্তে আস্তে 2011 সালে ক্ষমতায় এলো। এই যে ব্যাপারটা, মানে আজকে 2026, 15 বছর পর তিনি কি নিজের যা ঘটিয়েছিলেন সেটাই কি আবার ফিরে পাচ্ছেন? মানে আমি ফিরে পাচ্ছেন মানে এই অ্যাঙ্গেলে বলতে চাইছি যে ইতিহাস তো ফিরে আসে, ফলে ওইভাবে কি নিজের চোখের সামনেই ফিরে পেতে দেখলেন? না, এটা একটা রাজনীতিতে এই ব্যাপারটা হয়, বিশেষ করে দক্ষিণপন্থী রাজনীতিতে এটা খুব স্বাভাবিকভাবে হয়। শুধু কেন মমতার কংগ্রেস ভেঙে মমতার বেরিয়ে আসা কেন? আমরা যদি তার আগে ভাবি, সিপিআই ভেঙে সিপিএম হয়েছিল বর্ধমানের বুকে, বর্ধমান প্রেনামে। সিপিএম ভেঙে নকশালরা হলো। আজকে সিপিআই এর পজিশন কোথায়? টিম করে জ্বলছে সর্বভারতীয় মানচিত্রে। কিন্তু সিপিএম এর এখন অন্তত আন্দোলনের দিক থেকে যদি আমরা ধরি, সিপিএম কিন্তু একটা বড় জায়গায় আছে। রাজ্যের বিরোধী দল বলতে মমতাকে বাদ দিলে সিপিএম কেই কিন্তু বোঝায়, বা সিপিএম এর জোটটাকেই বোঝায়। ওই নওশাদের সঙ্গে যে সমস্ত হয়েছে, বাম ঐক্য আর কি। নকশালরা আজকে কোথায়? না, সিপিআইএমএল তো জোটের মধ্যে নাম লিখিয়েছে। সে তো জোটের মধ্যে করেছে। নকশালদের এই যে যেটা ছিল খতমের রাজনীতি, হ্যাঁ, যাকে তাকে মেরে দেয়া, হ্যাঁ, এটা আজকে কোথায়? আজকে মাওবাদীদের নামে যারা আছে তারা অধিকাংশ মূল স্রোতে ফিরে আসার জন্য লাফালাফি করছে। সিপিএম কিন্তু আছে জায়গায়। ঘটনা হচ্ছে যে এই যে ব্যাপারটা আরেকটা যেটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, কংগ্রেস ভেঙে মমতা যখন বেরিয়েছিলেন তখন কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে মমতার যেটা সব থেকে বড় অভিযোগ ছিল যে কংগ্রেস এই রাজ্যে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে না। এবং আমরা অনেকেই জানি, আমরা যারা পুরনো সাংবাদিক, অনেক কংগ্রেসের এমএলএ ছিলেন যারা সরাসরি জ্যোতিবাবুর কাছে পৌঁছতে পারতেন, এবং জ্যোতিবাবুকে গিয়ে তারা যদি কোনো আবদার করতেন, কোট আনকোট আবদার করতেন, জ্যোতিবাবু সেটা রাখতেন।
কেন রাখতেন না? পাইয়ে দেওয়ার জন্য রাখতেন, যেটা চুপচাপ থাকবে। মমতা এই অভিযোগগুলো কিন্তু করতেন। এবং মমতা বেসিক্যালি বেরিয়ে এসেছিলেন কংগ্রেস ছেড়ে এই কারণের জন্য। আজকে এই যে পরিস্থিতিটা গিয়ে গিয়ে দাঁড়াচ্ছে, এই যে তৃণমূল ভেঙে একদল লোক বেরিয়ে গেল, এটার পিছনে কিন্তু কোনো আদর্শ নেই। এটার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 পয়েন্ট প্রোগ্রাম, যে অভিষেক হাঁটাও। মমতা সম্পর্কে কিন্তু এরা কেউ কিছু বলতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সভাপতির জায়গা থেকে সরিয়ে দিয়েছেন, আজকের খবর অন ডেট। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা গেল, মমতা কিন্তু নতুন ভাবে একটা দল তৈরি করে নতুন ভাবে সেটাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। হতে পারে মেবি সেই দলের নাম নাও হতে পারে তৃণমূল কংগ্রেস, সেটার নাম হতে পারে মমতা কংগ্রেস, যেমন ইন্দিরা কংগ্রেস হয়েছিল। কিন্তু রাজ্যে এই যে বিরোধী দল হবে বা রাস্তায় নেমে যে আন্দোলনটা করবে, এটা কিন্তু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবেন, সিপিএম এর বাদে আমি বলছি। কারণ সিপিএম প্রচুর আন্দোলন করে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটা করলে 4টে লোক এসে হাজির হবে। হ্যাঁ, লোকে আসবে, কিন্তু সাধারণ লোকও আসবে। এবার এমন নয় ব্যাপারটা যে লোকজনরা সবাই আসবে, যারা তৃণমূল করতো তারাই আসবে, তৃণমূলে কেউ না আসতে পারে। মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব ভালো বড় পলিটিশিয়ান হতে পারেন, তার বামপন্থী ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, তিনি তৃণমূলের বড় নেতা হতে পারেন, ভোটে জিতে এসছেন। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি কাউকে ডাকেন কোনো জনসভায় আসতে, সেই জনসভায় কত লোক হবে এ নিয়ে সংশয় কিন্তু সর্বত্রই রয়েছে। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো আগেই তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সিপিএম এর ঝুড়ি ঝুড়ি অভিযোগ আছে। তার দল থেকে সব থেকে বহিষ্কৃত, সব থেকে বড় কথা হচ্ছে তার আয় এবং ব্যয়ের যে সামঞ্জস্য, সেটা কিন্তু ছিল না। মূল কারণ ছিল কিন্তু এইটাই, তার এই ল্যাভিশলি লাইফ, আরো নীতিগত আরো অনেক কিছু আছে ছিল। হ্যাঁ, যাই হোক, সেই সময়ে বিপদের সময়ে ঋতব্রতকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় দিয়েছিলেন, কোট আনকোট আশ্রয়। সেই লোকটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একমাত্র লোক, মানে ভারতীয় রাজনীতিতে একমাত্র লোক যে পরপর দুবার বহিষ্কৃত হলো, দুটো দলে গিয়ে দুটো দল থেকে বহিষ্কৃত। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজ্যসভার সদস্য একবার সিপিএম এর হয়ে একবার তৃণমূলের হয়ে, এরকম রেকর্ডও কিন্তু খুব কম আছে। মানে বাংলার রাজনীতিতে বোধহয় এরকম বিরল ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যে বাবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোথাও কি তোমার মনে হয় যে মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, এটা মেনে নিতে মানে বা এটাকে অ্যাকসেপ্ট করতে কোথাও কি একটা তোমার মানে তুমি এতদিনের সাংবাদিক এই কারণে তোমায় জিজ্ঞেস করছি, কোথাও কি একটা ছোট একটা কাঁঠার মতো থাকছে? না, ছোট কেন, বেশ রীতিমতো অস্বস্তি থাকছে আর কি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে বহিষ্কৃত, তৃণমূল থেকে বহিষ্কৃত তার নিজস্ব কৃতকর্মের জন্য। সই জাল হয়েছে কি না হয়েছে একটা তার দলের ব্যাপারে, তারা গিয়ে অভিযোগ করছে কার কাছে না, স্পিকারের কাছে। দলের দুজন, সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এরা দুজনকে স্পিকারের কাছে অভিযোগ করছে। কিভাবে হয়? তুমি যে প্রতীকটা নিয়ে জিতেছো, তুমি যে দলটার সঙ্গে করেছো, তুমি তাহলে খোলাখুলি বলো, মানুষের কাছে যাও, মানুষকে গিয়ে বলো যে আমি এইসব দেখেছি, এইসব জালিয়াতি হয়েছে, আমি তৃণমূল একটি জালিয়াতের দল, অভিষেক বড় জালিয়াত, আমি এদের সঙ্গে নেই। আবার ভোটে দাঁড়াও ক্ষমতা থাকলে। এবং এর পরের নির্বাচন ঋতব্রত আমি খুব অবাক হব না যদি না বিজেপির থেকে দাঁড়ায়, এবং যদিও এমনি দাঁড়ায় মানে এই নবতৃণমূল নাম দিয়ে দাঁড়ায়, ঋতব্রত বোধহয় 4র্থ কি 5ম স্থান পাবে আমার যা মনে হয়। কেননা এই প্রত্যেকটাই 80টা লোক যারা জিতেছে, কেউ তাদের নিজের ক্ষমতায় জেতেনি। 80টা আসনেই প্রার্থী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ী প্রার্থী। হ্যাঁ, তুই বলতে পারিস যে 208টা সিটেও পরাজিত প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ঠিক, কিন্তু 80টা সিটে জয়ী প্রার্থীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই যে ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে, আজকে ঋতব্রতদের এই যে আন্দোলনটা, এই বিপ্লবটা কতদূর এগোবে আমার খুব সন্দেহ আছে। যেমন ইন্দিরা গান্ধীকে বহিষ্কার করে দেওয়ার পরে কংগ্রেসের কি অবস্থা হয়েছিল, কংগ্রেস তো কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছিল। এবং আমাদেরই মানে খবরের কাগজে লেখা হতো, ইংরেজি খবরের কাগজে, কংগ্রেস ওল্ড হ্যাগার্ডস এর দলে পরিণত হয়েছে, মানে বৃদ্ধতন্ত্রের ভর্তি ছিল। ইন্দিরা খুব চটপটে ভাবে, এবং তার মধ্যে যে তারুণ্যের শক্তি সেই বয়সেও ছিল, উনি চটপট ভাবে তার দলটাকে কিন্তু একটা জায়গায় এস্টাবলিশ করেছিলেন। এখন মমতা পারবেন কিনা সেটা সময়ের ব্যাপার। মমতা যদি তুমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে তোমার সাংবাদিকতা জীবনে তো তুমি লম্বা সময় তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছো, উঠে আসা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী হওয়া, রাজ্য চালানো পর্যন্ত। তোমার মনে হয় মানে যে বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি এই বাংলার বুকে নিশ্চিতভাবে এস্টাবলিশড একটা নাম, যে যতই সমালোচনা থাকুক যাই থাকুক না কেন, মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো তাকে নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু বিরোধী দলনেত্রী হিসেবে তো নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কথা কি মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাক হবেই হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাকটা আমার মনে হয় কিছু সময়ের অপেক্ষা।
হয়তো একটা উপনির্বাচন হবে হুম। যেখানে মমতা একটা সুইটেবল সিট থেকে জিতে আসতে পারবেন, এখানে নাও আসতে পারেন, উনি দিল্লিরও কোনো আসনে ইয়ে করতে পারেন না, মানে সাংসদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উনি দিল্লি যেতে পারেন। হুম। যাই করুন না কেন, মমতার মানে ফিরে আসাটা, এই যে সব ঘটনাটা ঘটলো, এটা এই যে একটা প্রতারণা ঘটলো, এটা কিন্তু মানুষের যেটুকু মাইনাস পয়েন্ট হয়ে গেছিল মমতা সম্পর্কে, মানে সহানুভূতির একটা ঝড় বইছে। সহানুভূতির একটা কিন্তু ঝড় উঠলো, যে মমতার সঙ্গে গদ্দারি করে এই লোকগুলো মমতাকে এইরকম অবস্থায় প্লাস বসালো। কোথাও কি তোমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরেও একটা জেদ নতুন করে আবার মানে অগ্নুৎপাত শুরু হলো? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর ইলেকশনে হেরেছে, তার দল হেরেছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো হারেনি কিন্তু তার দল গোহারা হেরেছে। বন্দ্যোপাধ্যায় তো হেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো হেরেইছে। 84 ভোটের পরেই তো হেরেছেন। হ্যাঁ হ্যাঁ, সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানোর পরেই তো হারলেন। সাংসদ আসনে দাঁড়িয়ে একবার হেরেছেন। হুম। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো অনেক সময় ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল, হুম। এটাও তো ঠিক। হুম। এমন হয়ে গেছিল যে বৃষ্টি পড়ছে, কোনো প্রোগ্রাম করতে পারছে না তৃণমূল, হুম। মমতা ওই ইয়ে বাজাচ্ছেন, ওই কি বলে মানে হারমোনিয়াম নাকি? হারমোনিয়াম না, একটা ওই সেই পিয়ানো টাইপের ছোট বাজায় না, কিবোর্ড। কিবোর্ড বাজাচ্ছেন, আচ্ছা। বাজিয়ে লোককে জিজ্ঞেস করছেন কিশোর কিশোর, ওই লোকেরা সব চুপ করে বসে আছে, কেননা বলা যাবে না কি সুর, সেটাও বলা যাবে না, মমতা বলে দেবেন এটা এই সুর। তো যাই হোক, সামনে বর্ষাকাল, এই জন্য অপেক্ষা করতেই হবে। স্বাভাবিকভাবে বর্ষাকালে মানে রাজ্য রাজনীতি একটু মানে ঝিমিয়ে পড়ে, হুম। সব জায়গায় সভা সমিতি করা যায় না, এবং তারপরে তো আমার যা মনে হয় যে বিজেপি মমতাকে এতটাই ভয় পায়, হুম। তাকে একটা ধর্নায় বসতে দেওয়ার অনুমতি পুলিশ দেয় না, এবং আগামী দিনে কোথাও মমতাকে ইয়ে করা হবে না, মানে আবার মমতা আটকাবে, মমতা আবার ওখানে বসে পড়বে, হুম। ওখানে আবার পুলিশ তাকে চ্যাংদোলা করে নিয়ে যাবে। অর্থাৎ এই পয়েন্টটা থেকে কিন্তু বিজেপির হুম। একটা অত্যন্ত অস্বস্তির জায়গা তৈরি হয়ে গেল। এবং মমতার তো জেদ তো হবেই, মমতা তো জেদি মহিলা, এটা আমরা জানি। হুম। মমতার এই জেদটা ছিল বলেই তো আজকে তৃণমূল সিপিএম কে সরিয়ে 2011-তে কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতা এলো। হুম। তো কোথাও কি তোমার এটা একই সঙ্গে কি তোমার এটা মনে হচ্ছে যে ধরো এই মুহূর্তে বিজেপি এতদিন বিজেপি বিরোধী ছিল, এবং বিরোধী ছিল বিজেপি ধীরে 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 বিজেপি উত্থানের জায়গাটা তৈরি হয়েছে, এবং খুব কম সময়ের মধ্যেই মানে 16 থেকে মাত্র 3, সেখান থেকে 208 26-এ, ফলে 10 বছরের মধ্যে পুরোপুরি পালাবদল। কিন্তু কোথাও কি তোমার মনে হচ্ছে যে রাজ্যে একটা সময় মানে এই 10টা বছরে বিরোধী শক্তি হিসেবে বিজেপির নামটা ছিল, বিজেপির নামটা ছিল, এখন এই গোটা রাজ্যে বিরোধী শক্তি হিসেবে কি মানে কার্যত কি বিরোধীদের আতশকাজ দিয়ে খুঁজতে হবে, মানে বিজেপি কি এটা নতুন স্ট্র্যাটেজি? না এটা তো খুবই সত্যি কথা। বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আসে, বিজেপি সঙ্গে সঙ্গে চেষ্টা করে যে কোনো যেন বিরোধী কণ্ঠস্বর না থাকে। আমরা লোকসভার ক্ষেত্রেও দেখছি কংগ্রেসকে কি করে দমিয়ে রাখা হবে, বা আঞ্চলিক দলের এমপিদের কিভাবে ইয়ে করা হবে, মানে দাবিয়ে রাখা হবে, তাদের কিভাবে তাদের বিরুদ্ধে কেস দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কালকে যে লোকটা আজকে মানে হয়তো কংগ্রেসে ছিল, তার বিরুদ্ধে 14টা কেস ছিল, কালকে সে বিজেপিতে যেই মাত্র জয়েন করছে দেখা যাচ্ছে সে বড় পদ পেয়ে যাচ্ছে, তার সমস্ত ফাইল ক্লোজ হয়ে যাচ্ছে। এই যে ওয়াশিং মেশিন মার্কার রাজনীতি বিরোধী বিজেপি এটা করেই যাবে। এখন শ্রমিক ভট্টাচার্য বারবার বলে যাচ্ছেন যে তৃণমূলীদের বিজেপিতে নেওয়া হবে না, কিন্তু কথা যেটা হচ্ছে যে আলটিমেটলি যদি এই ঋতব্রতর লোকেরা বলে, মানে এই যে 60 জন লোক বলে আমরা বিজেপিকে সমর্থন করছি, তখন কি করা বিধানসভায়? তখন কি ওরা বলবে আমরা সমর্থন নিচ্ছি না? একটা জিনিস কি তোমার কোথাও মনে হচ্ছে বাবা, মানে তুমি এই সম্ভাবনার যে জায়গাটা তুলে ধরেছো বলে আমি তোমায় জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ইন্দিরা কংগ্রেস করেছিলেন, পরে তো দুটো মার্চ করে গিয়েছিল পরবর্তীকালে, উপায় ছিল না, কংগ্রেসের উপায় ছিল না, সাইনবোর্ড সর্বস্ব হয়ে গেছিল। একদমই তাই। 98 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে নতুন দল করেছিলেন এবং আলটিমেটলি বাংলার ক্ষমতা নিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের কি আবার প্যাচাপ হয়ে যেতে পারে? কোথাও কি ইন্দিরা গান্ধীর মতন ইতিহাসকে আবার ফিরে আসতে পারে? না, ইন্দিরা গান্ধী তো কংগ্রেসে ফিরে যাননি, কংগ্রেস ইন্দিরা গান্ধীতে যাই হোক আর কি। হ্যাঁ, তো এখন এটা যেটা ব্যাপার হচ্ছে যে কংগ্রেস আজও কিন্তু এই রাজ্যে কংগ্রেসের, মানে আমি এই কারণে প্রশ্নটা করছি তোমায়, কারণ কংগ্রেস তো ইতিমধ্যে হয়তো প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি, কিন্তু ভেতরে ভেতরে খবর যা বা নিজেদের মধ্যে যা মিটিং মিছিল হয়েছে, মানে আলোচনা হয়েছে, তাতে এই ব্যাপারটা পরিষ্কার দাঁড়িয়েছে যে তৃণমূলের বেশ কিছু নেতা কংগ্রেসের দিকে যাবে, কারণ কংগ্রেস তো এমনি মানে প্রদেশ কংগ্রেসের তো সেই অর্থে শক্তি বলতে কিছু নেই, যদি তৃণমূলের কিছু নেতা যায় তাহলে খানিকটা শক্তি অর্জন করতে পারবে। সেই অ্যাঙ্গেল থেকে কোথাও কি এরকম একটা সম্ভাবনা, মানে হয়তো অলিক সম্ভাবনা বলে তোমার মনে হচ্ছে, কিন্তু কোথাও কি এরকম গল্প হয়ে যেতে পারে? না, আমার যেটা মনে হচ্ছে যে মমতা যদি কংগ্রেসে জয়েন করে তাহলে ওর অবস্থা লালু প্রসাদের মতো হবে।
লালু প্রসাদ যাদব হুম। সারা জীবন কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করে গেল, হুম। তারপরে দেখা গেল একটা নির্বাচনে এসে কংগ্রেসের সঙ্গে জোট করলো, হুম। লালু প্রসাদ যাদব জিরো হয়ে গেল। হুম। মমতা যদি কংগ্রেসের সঙ্গে জোট করতে যায় হুম। অথবা কংগ্রেসের হয়ে আবার মানে কোন রকম ভাবে দাঁড়াতে যায়, হুম। তাহলে কিন্তু ব্যাপারটা খুব ব্লান্ডার হয়ে যাবে মমতার পক্ষে। হুম। এবং এই ভুল মমতা করবে বলে আমার মনে হয় না। মমতা যদি একা থাকে, হুম। তৃণমূল কংগ্রেসে একা মমতা, হুম। একা মমতা একটা জায়গায় দাঁড়াবে। একা মমতা যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে মাইক ছাড়া বলে যে আমি এখানে দাঁড়াচ্ছি, আপনারা আমার কাছে আসুন, হুম। আমার মনে হয় অন্তত 50,000 লোক ছুটে যাবে। আচ্ছা, আচ্ছা, তাহলে যে দাঁড়ালো আলোচনায়, একা মমতাই 100-র সমান। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফিরবেন, এটা রানা সেনগুপ্ত জোর দিয়ে বলছেন। তার এতদিনের অভিজ্ঞতার আঙ্গিকে, তার এতদিনের অভিজ্ঞতার নির্যাস থেকে বলতে পারছেন। আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে লিখে জানান। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।